আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা সিনেমা নয়, বর্ডার। 1997 সালে যে সিনেমা আমাদের চোখ ভিজিয়েছিল, যে সিনেমা আমাদের মধ্যে দেশপ্রেম ঢুকিয়েছিল, তারপর কেটে গেছে প্রায় 27টা বছর। তাই 2026-এ এসে আজ একটাই প্রশ্ন, বর্ডার টু কি শুধুই নাম ব্যবহার করেছে, নাকি সত্যিকারের বর্ডারে আপনাকে বাঁচিয়ে রেখেছে? চলুন আজকে একদম খোলাখুলি কথা বলি এই বিষয়টা নিয়ে। বর্ডার মানে কি আমাদের কাছে? বর্ডার মানে সানি দেওয়ালের গর্জন, সোলজারদের ভাইচারা, দেশপ্রেম আর এভারগ্রিন এই গানটা। संदेशे आते हैं हमें तड़पाते हैं चिट्ठी आती है। যেটা লাউড ছিল না কিন্তু বুকের ভিতরে একটা আঘাত করত, যেটা লাউড ছিল না কিন্তু ক্লিয়ার ছিল। তাই বর্ডার টুর অ্যানাউন্সমেন্টের পরেই এক্সপেকটেশন লেভেল ছিল হাই। অডিয়েন্স ভেবেছিল এবার হয়তো আধুনিক ওয়ার, বেটার ভিএফএক্স আর বর্ডারের থেকেও বেশি ইমোশন এবার দেখতে পাবো। কিন্তু সিনেমাটা কি সেই লেভেল টাচ করতে পেরেছে? বর্ডারের গল্প যেমন ছিল খুব সিম্পল, কোনো জটিলতা ছিল না, হেভি কোনো টুইস্ট ছিল না। এই সিম্পলিসিটিটাই ছিল বর্ডারের সবচাইতে বেশি স্ট্রেংথ। আর বর্ডার টুয়ে দেশ আছে, বর্ডার আছে, পাকিস্তান আছে, সোলজারদের ডিউটি আছে। কিন্তু সমস্যা হলো আজকের অডিয়েন্স অনেকটাই বদলে গেছে সেই আগের বর্ডারের সময় থেকে। তারা এখন ফিল্ম ব্যাপারটা বোঝে, তাদের কিছু একটা দেখিয়ে দিলেই হলো না। বর্ডার টু গল্প বলেছে ঠিকই, কিন্তু সেটাকে ফিল করাতে পারেনি। অ্যাক্টিং নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু কেউ খারাপ অভিনয় করেনি। সোলজারদের বন্ডিং বিশ্বাসযোগ্য, ইমোশন সিনের চেষ্টা আছে। কিন্তু সমস্যা হলো ক্যারেক্টারগুলোকে হল থেকে বেরোনোর পরেই ভুলে যাওয়া যায়। মনে হয় যে ক্যারেক্টারগুলো শুধুমাত্র সিনেমার চরিত্র হয়ে রয়ে গেল। কিন্তু 1997 সালের বর্ডারের প্রত্যেকটা চরিত্র কিন্তু আজও আমাদের মনে রয়েছে। ডিরেকশন এখানে সব থেকে বড় ইস্যু। ডিরেক্টর অনুরাগ সিং জাস্ট সেফ খেলে বেরিয়ে গেছেন। তিনি সিনেমাটা বানাতে গিয়ে শুধুমাত্র কয়েকটা ফর্মুলা ফলো করেছেন, যেটা আর 5টা ওয়ার মুভিতে দেখা যায়। ট্রেনিং মন্টেজ, বর্ডার টেনশন, ওয়ার সিচুয়েশন, পোর্ট্রেটিক ডায়লগ, কোথাও একবারও মনে হয় না যে ডিরেক্টর এই সিনটা একটু সাহস দেখিয়েছে। স্ক্রিন প্লে প্রেডিক্টেবল, একটা সিন থেকে আরেকটা সিনে যে মুভ করার বিষয়টা সেটা অনেক জায়গায় ফ্ল্যাট। আজকের দিনে ওয়ার সিনেমা মানে শুধুমাত্র যুদ্ধ নয়, সাইকোলজি, পলিটিক্স আর পার্সোনাল লস, এই তিনটে একসাথে দরকার হয়। বর্ডার টু সেখানে একটু পিছিয়ে। মিউজিক খারাপ না, ব্যাকগ্রাউন্ড স্কোরও ঠিকঠাক জায়গাতেই আসে, দেশপ্রেমও জায়গায়। কিন্তু সমস্যা হলো গুজবাম্প ব্যাপারটা নেই। যেমন বর্ডারের গান আজও সব জায়গায় বাজে, একটা ভালোবাসার জায়গা। কিন্তু বর্ডার টু এর গান হয়তো সিনেমা চলে যাওয়ার পরেই সেই গানগুলো ফেড হয়ে যাবে। একটা যদি সিম্পল কম্পারিজন করি, বর্ডার ছিল ইমোশনাল ড্রিভেন আর বর্ডার টু হচ্ছে এক্সিকিউশন ড্রিভেন। একটা এসেছিল মন থেকে আর একটা এসেছিল মাথা থেকে। এটাই হচ্ছে সবচাইতে বড় পার্থক্য। ফাইনাল ভার্ডিক্ট, বর্ডার টু খারাপ সিনেমা নয়, ওয়ান টাইম ওয়াচ। হ্যাঁ, পোর্ট্রেটিক ফিল আছে, এফর্ট দেখা যায়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বর্ডার টু কি বর্ডারের উত্তরাধিকার বহন করতে পেরেছে? আমার মতে পুরোপুরি না। তাই আমি এই সিনেমাকে 5-এ আড়াই দেবো। যদি তুমি বর্ডার সিনেমাটি ভালোবাসো তাহলে নস্টালজিয়ার জন্য একবার সিনেমাটি দেখতে পারো। কিন্তু তুমি আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা পাওয়ারফুল ওয়ার ড্রামা মুভি দেখতে চাও তাহলে এক্সপেকটেশন লেভেলটা একটু কম রাখাই ভালো। আজকে এই পর্যন্তই। সিনেমা নিয়ে আরো মজার মজার গল্প শুনতে আমাকে ফলো করুন।